কলেজে পৌঁছে ক্লাসে গিয়ে বসতেই আমার বেস্টু তমা আমাকে আনিশা আনিশা ডেকে খোঁচানো শুরু করে দিল। সাথে সাথে আমার ভ্রু কুঁচকে গেল। একরাশ বিরক্তি নেই, এমনিতেই মাত্র ঘুম থেকে উঠে এসেছে, এখনো চোখে ঘুম ঘুম ভাব, তার উপর পুরো ক্লাসে থমথম ভাব। কারণ এবারে ইন্টার সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষায় আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে। প্রিন্সিপাল স্যার সেই খেপেছে, 2 মাস পরে টেস্ট পরীক্ষা, সেই টেনশনও আছে। আর এই গাধিটা সে কখন থেকে খোঁচা দিয়েই যাচ্ছে। মানুষ কাউরে ডাকার হলে আস্তে খোঁচা দিয়ে ডাকে, কিন্তু না, তোমা আমাকে এমনভাবে খোঁচাবে যে হাত ব্যথা বানিয়ে ছাড়বে। আমি পাশ ফিরে বললাম, কি? তমা ব্যাঙের মতো লাফিয়ে বলা শুরু করলো, জানিস কলেজে নতুন ইয়াং গেস্ট টিচার এসেছে, শুনেছি খুব মেধাবী স্টুডেন্ট ছিল, এই বছর গ্রাজুয়েট কমপ্লিট করেছে, আর এখন আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করেছে। আর প্রিন্সিপাল স্যার আমাদের জন্যই তাকে এই ক্লাসে স্পেশালভাবে নিয়োগ দিয়েছে। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট কথা হলো, এই স্যার দেখতে একদম বলিউডের নায়কের মতো। আমি তো দেখেই ক্রাশ খাইছি, তুইও দেখলে পাগল হয়ে যাবি। আমি বললাম, থাক, আর পাগল হওয়া লাগবে না, সামনের বেঞ্চেই তো আমার বসা, তুই তোর নতুন ক্রাশকে দেখতে থাক আর পাগল হতে থাক। আমি সবসময় সামনের বেঞ্চে বসি, যেখানে কলেজে উঠলে সবাই পিছনের বেঞ্চে বেশি বসতে চাই, কিন্তু আমার সামনে না বসলে একদম ভালো লাগে না। তা বলে আমি যে মেধাবী ছাত্রী তা কিন্তু বলা যাবে না। ছাত্রী আমি মোটামুটি পর্যায়েরই, তবে সবসময় স্পষ্ট কথা বলি। আমার পাশের এই তমাও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, হ্যান্ডসাম স্যারদের ভালোভাবে দেখার জন্য। কলেজের বেশিরভাগ টিচারই তার ক্রাশ লিস্টে আছে। তমার সাথে আমার পরিচয় কলেজে ওঠার পরেই হয়েছে, ফার্স্ট বেঞ্চে বসতে বসতে। তবে এই 1.5 বছরেই আমরা একে অপরকে বেস্ট হয়ে গেছি। তমা যেমন স্যারদের উপর ক্রাশ খেতেই থাকে, তেমনি আমি কারো উপর ক্রাশ খাইনি। আর স্যারদের উপর তো একদমই না। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষকরা বাবা মার মতোই, তাদের দিকে সবসময় সম্মানের নজরে তাকাতে হয়। এই নজরে তো একদমই না, সে যত ইয়াং টিচার হোক, টিচার মানে টিচারই। একবার এই কলেজেরই এক টিচার আমাকে প্রপোজ করে বসে, আমি তো হতবাক, তবে তাকেও আমি এই কথাগুলো শুনিয়ে না করে দেই। সবাই বলে আমার চেহারা নাকি খুব মিষ্টি, তবে গায়ের রং ফকফকা ফর্সা না, একটু চাপা। সেই কারণে আমার আত্মীয় স্বজনের কম হা হুতাশ আমার শুনতে হয়নি। তবে আমার এসব কথা কোনো গায়ে লাগে না। ফকফকা ফর্সা না হয়েও কিন্তু আমি জীবনে অনেক প্রপোজাল পেয়ে গেছি, তবে কোনোটাই অ্যাকসেপ্ট করিনি। এই ছেলেদের আমি ঠিক একটা বিশ্বাস করতে পারি না। আজ একটা তো কাল আরেকটা, উফ, এর থেকে একাই বেশ আছে। ভাবছি বিয়েটাও পারলে করব না। আমার ভাবনায় ছেদ ঘটালো একটি ছেলে হঠাৎ করে আমাদের ক্লাসে এসে। ছেলেটিকে দেখে আমার কি যেন হয়ে গেল। ছেলেটির পরনে হালকা আকাশি রঙের শার্ট, ইন করে পরা, শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা, সাথে কালো রঙের প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি। সাধারণত ফকফকা ফর্সা ছেলেদের আমার ভালো লাগে না, কেমন যেন মেয়ে মেয়ে ভাব আসে। কিন্তু এই ছেলেটাকে কি যেন কি যে ভালো লাগছে, যেন এতেই সে পারফেক্ট। চেহারায় এক অদ্ভুত স্নিগ্ধতা, চুলগুলো কি সুন্দর, লম্বাও ঠিকঠাক। একটা মানুষের ভেতর সবকিছু তো পারফেক্ট কি করে হয়? ঘুম ঘুম চোখে মনে হচ্ছে যে কোনো স্বপ্ন দেখছি। ছোটবেলায় শোনা রূপকথার গল্পের রাজকুমারের যে বর্ণনা শুনতাম, তাকেই মনে হয় আজ সামনে দেখছি। আমি যেন কোথাও হারিয়ে গেছি। ক্লাসের সবাই যে দাঁড়িয়ে রয়েছে সেদিকে আমার খেয়াল নেই। আর তোমার খোঁচানোও আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনতে পারছে না। আমি শুধু দেখলাম ছেলেটা আমার দিকে হালকা ভুরু কুঁচকে তাকালো। আর সাথে সাথে প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকে আমাকে এক ধরনের ধমক লাগালো, এই মেয়ে, ক্লাসে টিচার আসলে দাঁড়াতে হয় জানো না? বুঝতে পারলাম এই আমাদের নতুন টিচার। এবার আমি বেশ হকচকিয়ে চারপাশে চোখ বুলিয়ে দাঁড়িয়ে পড়লাম, বললাম, সরি স্যার, সে যে স্যার আমি বুঝতে পারিনি। সামনে এক পলক তাকিয়ে দেখলাম ছেলেটি মানে আমাদের নতুন স্যার একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো। আর যেই আমার সাথে একটু চোখাচোখি হলো, সাথে সাথে অন্যদিকে চোখ সরিয়ে নিল। প্রিন্সিপাল স্যার আমাকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো, ইনি হলেন এই কলেজের নতুন টিচার মিস্টার শুভ্র আহমেদ, তোমাদের নতুন ক্লাস টিচার। তারপর নতুন স্যারের দিকে তাকিয়ে বললেন, এই সময় সব কয়টা এক একটা গর্ধব, শুভ্র এদেরকে একটু ঠিক মতো দেখো। এই বলে প্রিন্সিপাল স্যার বেরিয়ে গেলেন। সাথে সাথে তমা আমার খোঁচা দিয়ে বলে উঠল, কি হুশ উড়ে গেল তো? আমিও শান্ত মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। শুভ্র স্যার পড়ানো শুরু করে দিয়েছে। আমি সেই যে মাথা নিচু করেছি পুরো ক্লাসে, আর সামনে তাকাইনি, কারণ স্যারকে বাবা মার মতো সম্মানের চোখে না দেখে, আবার অন্য নজরে না দেখে ফেলি সেই ভয়ে। কারণ স্যার তো স্যারই, মনকে বারবার এই বোঝাচ্ছি। ক্লাস শেষের ঘন্টা পড়লে স্যার যখন বেরিয়ে যাচ্ছিল, তখন আরেকবার তাকালাম পিছন থেকে, দেখতেও কি সুন্দর লাগে তাকে। আচ্ছা, আমি কি তোমার মতো ক্রাশ খেয়েছি? ক্রাশ কথাটা আমার ভাল লাগে না, তাই আমি এর নাম দিলাম মুগ্ধতা। আর মনকে এটাও বোঝালাম যে সুন্দর কিছু দেখলে তো মানুষ মুগ্ধ হবেই।
ছাড় সুন্দর তাই আমি মুগ্ধ হয়েছি, ব্যাচ আর কিছুই না। আর অন্য কোনো চিন্তা না, বাবা মার পরে শিক্ষকের অবস্থান। পাশ থেকে তমা আমাকে খোঁচা দিয়ে বলল, এই আনিশা, স্যারের পেটে দেখেছিস কি সুন্দর মেশানো, একদমই ভরি নেই, নিশ্চয়ই জিম করে। আমি আবারও ভুরু কুচকে বললাম, তুই কি স্যারদের পেটও খেয়াল করে দেখিস? তমা আবার লাফিয়ে বলল, আরে সামনে এত সুন্দর স্যার থাকলে দেখবো না কেন? তোরও তো পছন্দ হয়েছে। আমি ওকে চুপ থাক বলে বাসায় চলে আসলাম, কিন্তু ভালো লাগছে না, মনকে ঠিক মতো বোঝাতে হবে। পরদিন ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল। গিয়ে দেখি শুভ্র স্যার অলরেডি ক্লাসে। আজ স্যার একটা হোয়াইট কালারের শার্ট ইন করে পড়েছে। সেদিন মনে হচ্ছিল শার্টের আকাশি কালারটাতেই তাকে বেশি মানায়। আজও মনে হচ্ছে শার্টের এই রংটাই তার জন্য পারফেক্ট। আমি হালকা কাশি দিয়ে বললাম, স্যার আসবো? স্যার হ্যাঁ বললে সামনের বেঞ্চ ক্রস করে পেছনের দিকে যাচ্ছিলাম। ঠিক করেছি আর সামনে বসবো না। বুঝতে পারলাম তমা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। কিন্তু একটু এগুতেই তমা ওর মাইক ওলা গলা দিয়ে আমায় ডেকে বলল, এই আনিশা, এখানে বস, ওখানে কোথায় যাচ্ছিস? স্যারও আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাই আর উপায় না পেয়ে সামনেই বসলাম। হঠাৎ স্যার আমার বলল, মিস আনিশা, কালকে পড়া ছিল। সাথে সাথে পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। তার কারণ হলো এই, আমার নাম আনিশা নয়, আমার নাম শক্তি। আনিশা বলে আমার শুধু তমা ডাকে, কারণ আমার চেহারা দেখতে নাকি ওর কোন হিন্দি সিরিয়ালের নায়িকার মতো লাগে, তাই সিরিয়ালের নায়িকা যে নাম আমিও তাই বলেই ডাকে। আর এই কথা ক্লাসের সবাই জানে। বেচারা স্যার নিশ্চয়ই কারো নাম না জানার কারণে একটু আগে তোমার মুখে এই নাম শুনে আমায় ডেকেছিল। তমা স্যারকে হাসতে হাসতে বলল, স্যার ওর নাম তো শক্তি, আনিশা না। এটা একটা সিরিয়ালের নায়িকার নাম, ওকে শুধু আমি এই নামে আদর করে ডাকি। সামনে তাকিয়ে দেখলাম স্যার বেশ লজ্জা পেয়েছে। তা দেখে আমিও একটু মুচকে হাসি দিলাম। আজও আমি পুরো ক্লাসে বইয়ের দিকে তাকিয়েই ছিলাম। আর স্যার যখন বেরিয়ে যাচ্ছিল তখন বেহাইয়া চোখ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন অবস্থা এমন হয়ে গেছে যে ক্লাসের সব মেয়েরা হা করে ছাড়ের দিকে তাকিয়ে থাকে, আর একমাত্র আমি কোনো দিকে নড়াচড়া না করে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকি। মনকে কোনোভাবেই ছাড়কে নিয়ে কোনো কিছু না ভাবার জন্য মানতে পারছি না। আমার এই অবস্থা তোমাও বুঝতে পারলো, আর আমাকে বললো, জীবনের প্রথম কোনো ছেলেকে পছন্দ করলি তা আবার মানতে চাইছিস না কেন? আমি তো এটাই বুঝি না, এত ইয়াং হ্যান্ডসাম ছেলেকে দেখি তুই স্যার স্যার ফিলিংস আনিস কীভাবে? এভাবেই দিন চলতে লাগলো। শুভ স্যারের পুরো ক্লাস জুড়ে আমার বইয়ের দিকে তাকিয়ে থাকা আর বের হওয়ার সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা নিয়ে। স্যার বেশ শান্ত, ভদ্র আর লাজুক টাইপের। ক্লাসের সব মেয়েরা স্যারকে ইমপ্রেস করার জন্য পড়া ঠিক মতো পড়ে আসে, শুধু আমি বাদে। আমি শুধু পড়া ঠিক মতো পারি না, কী করে পারবো? আমি তো মনকে বোঝাতে বোঝাতেই ক্লান্ত যে আমি স্যারকে ওই নজরে পছন্দ করি না, টিচার হিসেবে করি। একদিন স্যার আমাকে ডেকে বলল, মিস সুপ্তি, পড়ালেখায় আর একটু মনোযোগ দিন, আর এক মাস পরই তো টেস্ট পরীক্ষা। আমি সেদিন যথেষ্ট লজ্জিত হয়েছিলাম। কিছু কিছু ন্যাকা মেয়েগুলো অযথাই স্যারের সাথে ঢং করে হেসে হেসে কথা বলতে থাকে। তখন আমার গা একদম জ্বলে যায়। অবশেষে আমি মানতে বাধ্য হলাম, আমি স্যারকে পছন্দ করি, আর ওই নজরেই করি। আমার এই মেনে নেওয়ায় সব থেকে বেশি খুশি হলো তোমার। তার কথা যে সত্যি হয়েছে। একদিন স্যার হঠাৎ করে আমার সামনে এসে বলল, ক্লাসের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, আপনি কেন দেননি? আমি যেন আকাশ থেকে পড়লাম। কিসের অ্যাসাইনমেন্ট, কিসের জমা, আমি তো কিছুই জানি না। তাই কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার কিসের অ্যাসাইনমেন্ট? স্যার যেন আমার কথা শুনে আকাশ থেকে পড়ল, কিন্তু রেগে। আমায় খুব কর্কশভাবেই বলল, প্রতিদিন ক্লাসে এসেও আপনি অ্যাসাইনমেন্টের কথাই জানেন না? আপনার মনোযোগ কোথায় থাকে? আজ পুরো ক্লাস আপনি দাঁড়িয়ে থাকবেন, স্ট্যান্ড আপ। আর কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট জমা চাই। আর কি করার, আমি দাঁড়িয়ে রইলাম। ক্লাসের সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। আর হবেই না কেন? যেই স্যার একটু বিরক্ত হয় না, সেই স্যারকে আমার ওপর এভাবে রাখতে দেখে সবাই অবাক হওয়ারই কথা। আমার চোখ ছলছল করে উঠল, বড্ড অভিমান হলো, কিন্তু কার উপর জানি না। ক্লাস শেষে আমি তোমাকে খোঁচা দিয়ে বললাম, আমাকে বলিসনি কেন অ্যাসাইনমেন্টের কথা? তোমা বলল, আমি কি জানি, তুই খেয়ালই করিসনি। স্যার তো কয়বারই ক্লাসে বললো, তুই তো দেখি ভালো হারিয়ে গেছিস স্যারের মধ্যে। সারা রাত থেকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম। পরদিন কলেজে গিয়ে শুভ্র স্যারের কেবিনে যাচ্ছিলাম তোমাকে নিয়ে, উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট জমা দাও। দেখলাম স্যারও মাত্র কেবিন থেকে বেরোলো, তাই সেখানেই স্যারের দিকে না তাকিয়ে তার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে চুপচাপ চলে আসছিলাম। হঠাৎ পিছন থেকে স্যার মিস সুপ্তি বলে ডেকে উঠলো। আমি ফিরে তাকাতেই স্যার বলল, আমি মনে হয় আপনার সাথে কাল একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার কি কোনো প্রবলেম হয়েছে? সব সময় দেখি পুরো ক্লাসে বইয়ের দিকেই তাকিয়ে থাকেন, আর যখন আমি বের হতে নেই তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমাকে কি কিছু বলতে চান? আমি খুব চমকে গেলাম স্যারের কথা শুনে। স্যার কি করে পিছন থেকে বুঝলো যে আমি তার দিকে তাকিয়ে থাকি? চমকানোর মধ্যেই আমি কিছু না কি ভেবেই হুট করে বলে ফেললাম, জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ হলো, তাও আবার স্যারকে। কিন্তু স্যারের প্রতি যেন
সেই ধরনের পছন্দ আর না বাড়ে, তাই তো বইয়ের দিকে তাকিয়ে থাকে, আর বের হওয়ার সময় তাকিয়ে থাকার উপর আমার কোনো হাত নেই। সেটা কিভাবে যেন হয়ে যায়। পৃথিবীর কিছু অদ্ভুত ছাত্রেরই স্যারদের প্রতি ওই ওই পছন্দ হয়ে যায়। আর আমি মনে হয় সেই অদ্ভুতদের মধ্যে একজন হয়ে গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরে হুঁশ হলো, এগুলো কি বললাম? কথার কোনো আগা মাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে দেখলাম যে স্যার চলবে। গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। তারপরেই হুঁশ হলো, এগুলো কি বললাম? কথার কোনো আগাম মাথা কিছুই নাই। আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে দেখলাম যে ছাড় আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার দিকে ফিরে দেখলাম ওর মুখ হা হয়ে গেছে। আমি সেই যে সেখান থেকে এক দৌড় দিয়ে বাসায় আসলাম, তারপর 4 দিন কলেজে যায়নি। 5 দিনের দিন সকালে তোমার ফোন আসলো। ও হড়বড় করে বলে যাচ্ছে, কিরে কলেজ আসছিস না কেন? তোর কি হয়েছে? সেদিন ওসব কি বললি? আজ কলেজে আসিস? শুভ্র স্যার আজ ক্লাস টেস্ট নেবে। স্যার বলেছে যে আসবে না তার প্র্যাকটিক্যাল নাম্বার কাটা যাবে। আর কি করার, ফোন কেটে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাসে গিয়ে দেখি শুভ্র স্যার এসে পড়েছেন। আজ স্যার চকলেট কালারের একটি শার্ট পরেছে, আর সবসময়ের মতোই মনে হচ্ছে এই রংটাতে স্যারকে বেশি মানায়। আমি চুপচাপ মাথা নিচু করে ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। বুঝতে পারছি স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ। স্যারকে আর কিভাবে মুখ দেখাবো তাই ভাবছি। পরীক্ষা শুরু হয়ে গেছে, ক্লাস টেস্ট আর কি। খাতা থেকে 2টো পৃষ্ঠা ছিঁড়ে তাতে বোর্ডের প্রশ্নের উত্তর লেখা মোটামুটি ভালোই পারলাম। স্যার বলল খাতা দেখে তৃতীয় পিরিয়ডেই দিয়ে দিবে। তোমার সেই কখন থেকে প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে। আমি কেন কথার জবাব না দিয়ে চুপ করে বসে আছি। একটু পর স্যার এসে একে একে সবার খাতায় দিল, শুধু আমারটা বাদে। লজ্জায় আমি জিজ্ঞাসাও করতে পারলাম না। কলেজ শেষে বাসায় যাওয়ার জন্য তোমাকে নিয়ে বের হতেই শুভ্র স্যার পেছনে থেকে সুপ্তি, শোনো বলে ডেকে উঠল। আমি বেশ অবাক হলাম, কারণ স্যার সব মেয়েদের নামের আগেই মিস বলে ডাকে, আর আপনি বলে করে কথা বলে। এই প্রথম স্যার আমায় শুধু সুপ্তি বলে ডাকলো, তাও আবার তুমি করে। আমি পিছনে ফিরে তাকালাম। চেহারা এখনও লাজুকভাবে স্পষ্ট। স্যার আমার হাতে পরীক্ষার খাতাটি এক ভাঁজ করে দিয়ে চলে গেল। আমি খাতার ভাঁজ খুলে দেখলাম যে ভেতরে লেখা, পৃথিবীর কিছু অদ্ভুত স্যারদেরও ছাত্রীর প্রতি পছন্দ হয়ে যায়, আর আমিও তাদের মধ্যে একজন। নিচে তার সিগনেচার দেওয়া। আমি হালকা লজ্জা মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে স্যারের যাওয়ার দিকে তাকালাম, আর সাথে সাথে স্যার হাঁটতে হাঁটতেই পিছন ফিরে মাথা চুলকে একটি লাজুক হাসি দিয়ে আবার সামনে ফিরে গেল। তোমা আমাকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে খেপানো শুরু করলো, আর আমি আমার লাজে রাঙা চোখ লুকানোর জন্য হাতের খাতা দিয়ে মুখ ঢাকলাম। এখন আর আমি ক্লাসে শুধু বইয়ের দিকেই তাকিয়ে থাকি না, কিন্তু শুভ্র স্যারের বের হওয়ার সময় ঠিকই তাকাই। ভিন্ন শুধু এইটুকুই যে স্যারও একবার পিছনে তাকিয়ে তারপর যায়। এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে দেখলে কিছুই না, কিন্তু আমাদের ভেতরে এতটুকুতেই যেন অনেক কিছু হয়ে যায়। ব্যাপারটা শুধু এটুকুতেই থেমে থাকেনি। স্যার এখন আমাদের বাসার অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেও দেয়। আমার বাসায় যাওয়ার রাস্তায় অটোর 2টি স্ট্যান্ড পড়ে, তাই 2বার অটো বদলাতে হয়। তোমার আর আমার বাড়ি রাস্তার পরেই স্ট্যান্ড থেকে আলাদা হয়েছে। আমি আগে 2টো অটো পাল্টিয়েই যেতাম, কিন্তু এখন অর্ধেক রাস্তা হেঁটে যাই স্যারের সাথে। সাথে তমাও থাকে। হাঁটতে হাঁটতে কিছু কথাও হয়। স্যার তো আমার থেকেও বেশি লাজুক। আমি তো স্পষ্ট কথা বলে ফেলি যা পেটে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে যখন স্যার আমার কিছু কথা শুনে মাথা চুলকে একটি লাজুক হাসি দেয়। আমি কিন্তু এখনও তাকে স্যার বলেই ডাকি, আর আপনি করে, কিন্তু স্যার আমায় তুমি করে কথা বলেন, আর সুপ্তির আগে মিসটা বাদ দিয়ে। স্যারকে দেখি সব সময় লোকাল বাসে করে কলেজে আসতেন। সেদিন দেখলাম একটি ভিড়ে ঠাসা বাস থেকে নামছে, কাঁধে সব সময়ের মতো অফিস ব্যাগ, যার কালো বেল্টটা বুকের মাঝে বরাবর থাকে। তার গেটআপের সাথে খুব সুন্দর বানাই। ফর্সা মুখটা গরমে লাল হয়ে গিয়েছে, টপ টপ করে ঘাম পড়ছে মুখ থেকে। নিশ্চয়ই সারাটা রাস্তা দাঁড়িয়ে এসেছে। দেখে যে কি মায়া লাগলো। আজ আমাদের ক্লাসের বিদায় অনুষ্ঠান। টেস্ট পরীক্ষা এই কয়দিন আগেই শেষ হয়েছে। ক্লাসের সব মেয়েরা ঠিক করেছে শাড়ি পরবে, তাই আমিও আজ সবুজ রঙের একটি শাড়ি পরে এসেছি, আর হাত ভরে চুড়ি। সবাই বলে আমার চোখে নাকি জন্ম কাজল আছে, তাই আর কাজল দেওয়া লাগে না। চুলগুলো মাঝখানে সিথি করে খোলা রেখেছি। আমার চুল আবার নিচ থেকে হালকা কোঁকড়ানো। ঠোঁটে একদম হালকা লিপস্টিক। ব্যাস এতটুকুই। এর থেকে বেশি সাজ আমার ভালো লাগে না। মেকআপ তো একদমই না। কলেজে যেতেই তমা বলতে লাগলো, স্যার নাকি আজ আমাকে দেখলে পাগল হয়ে যাবে। স্যার আমাকে দেখে কি পাগল হবে? আমি
স্যারকে দেখে পাগল হয়ে গেলাম। শুভ্র স্যার আজ একটি আকাশি রঙের পাঞ্জাবি পরেছেন, সাদা হোয়াইট কালারের জিন্স, হাতে একটি হোয়াইট কালারের ঘড়ি, পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা। স্যার স্টেজের পাশে দাঁড়িয়েছিল। আমার দিকে চোখ পড়তেই এক পলক তাকিয়ে স্টেজে উঠে মাইক হাতে নিলেন। সবাই চেয়ারে বসে চেয়ার আপ করে উঠল। রবীন্দ্রসঙ্গীত, স্যার রবীন্দ্রসঙ্গীত গাইছেন। ভালোবাসি ভালোবাসি গানটা গাইছেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। স্যার যে এত সুন্দর গান গাইতে পারেন তা আমার ভাবনারও বাইরে। স্যার তো গায়ক হওয়া প্রয়োজন ছিল। আমি যেন সুরের মধ্যে হারিয়ে যাচ্ছি। সামনের বোর্ড পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের বিদায় উপলক্ষে সবাইকে একটি করে পেন্সিল বক্স দিচ্ছেন। দেওয়ার দায়িত্বটা শুভ্র স্যারের ওপর। প্রিন্সিপাল স্যারের সব কিছুই অদ্ভুত। কলেজের স্টুডেন্টদের কি পেন্সিল বক্স দেয়? একটি ক্লাসের বাইরে আমরা সবাই সারি হয়ে দাঁড়িয়ে আছি। স্যার এক এক করে সবাইকে দিয়ে যাচ্ছে। স্যারের পাশে কার্টুনে ভরা এক এক রঙের পেন্সিল বক্স। আমি আর তমা সবার পিছনে পড়ে গেছে। একে একে সবাই চলে গেছে। স্যার তমার হাতে একটি বক্স দিয়ে আমায় বলল, সত্যি তোমার কোন রং পছন্দ? আমি একটু তার দিকে ইঙ্গিত দিয়েই জবাব দিলাম, স্কাই ব্লু। স্যার কার্টুনের বক্সগুলো ঠিক করছিল। আমার দিকে না তাকিয়েই একটি মুচকি হাসি দিল। আমি শাড়ির আঁচলের কণা দিয়ে আঙুল পেঁচাচ্ছিলাম। হঠাৎ স্যার আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, আমার বক্স কোথায়? স্যার বলল, তুমি বক্স পাবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? স্যার বলল, কারণ আর নেই। আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নকল অভিমানের সুরে বললাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর আমার বেলায় নেই? স্যার আমার সামনে একটি ছোট অ্যাকোরিয়াম তুলে ধরলেন, যার ভিতরে একটা খুবই ছোট রঙিন মাছ। দেখে আমার চোখ খুশিতে ঝিলিক মেরে উঠল। আমি ওটা হাতে নিতেই আবার আরেকটা একই রকমের মাছও অ্যাকোরিয়াম তুলে ধরলো। আমি জিজ্ঞেস করলাম, দুটি কেন? স্যার বললো, একটি ছেলে মাছ আর একটি মেয়ে মাছ। আমি আবারও ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তাহলে দুটো আলাদা আলাদা রাখার কি দরকার? একটার ভেতরে তো থাকতেই পারে। স্যার মুচকি হেসে বলল, এখন আলাদাই থাকুক। আমরা শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা মানে আমি, তমা আর স্যার। আমার হাতে একটি অ্যাকোরিয়াম আর তমার হাতে একটা। স্যার নিয়ে হাঁটতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। বলে দিয়েছি যে একবার যখন আমাকে দিয়েছেন আর দিচ্ছি না। আজ তমা আমাদের মাঝখানে হাঁটছে। কেউ কোনো কথা বলছে না। তিনজনই চুপচাপ। নীরবতা ভেঙে আমি বললাম, তোমার স্যারকে বলেছিস আমার ভবিষ্যৎ পরিকল্পনা? তমা আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কোনটা? আমি একটু ভাব নিয়ে বললাম, ওই যে আমি ঠিক করেছি বিয়ে করব না। দেখলাম যে স্যার অন্যদিকে তাকে মুখ টিপে হাসছে। তখন একটি বাচ্চা ছেলে এসে স্যারকে বলল, ভাই 2 দিন ধরে কিছু খায় না, কিছু টাকা দেন। স্যার আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলে ছেলেটিকে নিয়ে রাস্তার ওপারের একটি হোটেলে নিয়ে গেল। হঠাৎ আমার মাথায় একটি ভাবনা এলো, স্যার যা আমায় দুটো অ্যাকোরিয়াম এনে দিল, এগুলোতে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে। কারণ এই দুটো শুধু গোল কাচের বলের মতোই না, যেমনটা সচরাচর টিভিতে দেখায়। গোল বল দুটির বাইরে দিয়ে খুব সুন্দর লতাপাতা ডিজাইন করা, স্বচ্ছ কাচের, দেখতে খুবই সুন্দর এবং দেখলে বোঝাও যায় যে এক্সপেন্সিভ। স্যার এত টাকা কেন খরচ করতে গেল? দূর, ভালো লাগে না। কলেজের গেস্ট টিচারের বেতন যে খুবই সীমিত তা আমি খুব ভালো করেই জানি। তার উপর স্যার মেসে থাকে। আচ্ছা, আমি কি স্যারকে ভালোবাসি? এমন তো নয় যে স্যার শুধু সুন্দর বলেই আমার ভালো লাগছে। স্যারকে যে আমি খুবই পছন্দ করি সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটাও জানি যে পছন্দ আর ভালোবাসা এক নয়। পছন্দ মানে মানুষটির কাছে থাকতে খুবই ভালো লাগা। আর ভালোবাসা মানে হলো সেই মানুষটির কাছে না থাকতে পারলে পাগলের মতো লাগা। আর আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলতে চাই না। স্যার কি আমায় শুধুই পছন্দ করে নাকি ভালোবাসে? আর আমার এসব ভাবনায় ছেদ ঘটালো তমা। একটি খোঁচা দিয়ে বলল, কিরে, স্যার তোকে এত সুন্দর ডাবল গিফট দিল আর তুই কিছু দিবি না? আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, আমি কি দেবো? ও বলল, আরে কি দিবি আবার, যেটাতে ছেলেরা বেশি খুশি হয় সেটাই। একটু হাত ধরে হাঁটতে শুরু কর বা একটু ফ্লাইং কিস দে। আমি অস্থির হয়ে বললাম, না বাবা, হাত ধরলে এক্সপেক্ট করবে গালে কিস দেওয়ার। গালে কিস দিলে আবার না না, কোনো দরকার নেই। বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমার ভালো লাগে না, তাছাড়া গুনাহও তো হয়। তোমার বিরক্তি নিয়ে ভাব নিয়ে বলল, তুই কোন যুগে পড়ে আছিস? আমি ওকে বললাম, চুপ থাক, মডার্ন হওয়া মানে উচ্ছৃঙ্খল হওয়া না। এর ভেতরেই স্যার এসে পড়লো। আমরা আবার হাঁটা শুরু করলাম। স্যারকে ডেকে আমি বললাম, স্যার শুধু শুধু এগুলো কেন কিনেছেন? স্যার তাকিয়ে বলল, কেন তোমার পছন্দ হয়নি? আমি বললাম, পছন্দ তো অনেক হয়েছে, কিন্তু টাকাও তো অনেক খরচ হয়ে গেল, তাই না? স্যার বলল, সে চিন্তা তোমার করতে হবে না। তোমার আমি ফিসফিস করে বলতে শুরু করলো, তুই আসলেই একটা হাঁদারাম। কই এখন আলাপ করবি? কলেজ তো শেষ, এখন কিভাবে যোগাযোগ হবে তা না, মহারানী খরচ নিয়ে মরছে।
স্যার সম্ভবত আমাদের কথা শুনতে পেরেছে, কারণ স্যার হাসে। এই তোমার মাইকের মতো গলা দিয়ে কি আর ফিসফিস কথা বের হয়? অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে। স্যার অনেকক্ষণ ধরেই কাচুমাচু করছে, কিছু যেন বলতে চাচ্ছে কিন্তু পারছে না। তোমা একটি অটোতে উঠে চলে গেল। আমিও একটি অটোতে উঠলাম। তারপর আবার মাথা বের করে স্যারের উদ্দেশ্যে বললাম, আমার ফোন নাম্বারটা বললাম। তারপর অটো চলতে শুরু করলো। পেছনে না তাকেও বুঝতে পারলাম স্যার আবার মাথা চুলকিয়ে তার লাজুক হাসি দিচ্ছে। এখন প্রতিদিন রাতে আমরা কথা বলি 5 মিনিটের জন্য। আমি আবারও বলতে চাই, কিন্তু স্যার মানুষ তো, আমার সামনে পরীক্ষা, হেন তেন এসব বলে 5 মিনিটের বেশি কথা একদিনও বলে না। দেখা হয় সপ্তাহে 3 দিন। আমি আর তমা কলেজ থেকে খানিক দূরে আরেক স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তে যাই। তখন আমাদের প্রাইভেট দুপুর 3টা বাজে পড়া শেষ হয়, তো স্যার শুনে সেখানে আসা শুরু করলো। আমি অনেকবার বারণ করেছি, কারণ কলেজ ছুটি হয় 2টা বাজে। কলেজের সব কাজ সেরে আসতে আসতে 2:30 বেজে যায়। এখন 30 মিনিটে স্যার নিশ্চয়ই গোসল খাওয়া দাওয়া সব করতে পারে না। তাই স্যারকে আমি বললাম, স্যার শুধু শুধু এত কষ্ট করে এখানে আসার কি দরকার? স্যার মুচকি এসে জবাব দিল, কষ্ট যাতে না হয় তাই তো আসি। আমার সেন্স অফ হিউমার বেশি ভালো না, তবে এই কথাটার মানে ঠিকই বুঝেছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, খাওয়া দাওয়া করেছেন? স্যার মাথা নাড়িয়ে না বলল। আমি চোখ দিয়ে ইশারা করে শাসন করলাম। স্যার আমাকে ছড়ি বলে বলল, আচ্ছা চলো, ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাই। কিন্তু আমি স্যারকে জোর করে একটা ফুচকার দোকানে নিয়ে গেলাম। জানি খালি পেটে ফুচকা খাওয়া ঠিক না, কিন্তু কী করবার, 3জন মানুষ যদি অমন রেস্টুরেন্টে যাই তবে স্যারের অনেক টাকা খরচ হয়ে যাবে। খেয়াল করলাম স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্যারের চোখের সামনে হাত নাড়িয়ে ইশারা করলাম, কি? স্যার মুচকি এসে বলল, কিছু না। তারপর দিন স্যার আসলো। খেয়াল করলাম স্যার আজ ফর্মাল শার্ট পরেনি। আজ স্যার ক্যাজুয়াল ড্রেস পরেছে, নেভি ব্লু কালারের জিন্স, হোয়াইট কালারের টি শার্ট, উপর লাল কালো চেকের শার্ট পরছে। শার্টের বোতাম সব খোলা, বোতাম বাতাসে হালকা হালকা উঠছে, আর সব সময়ের মতোই বেস্ট লাগছে। দেখলাম যে স্যার ঘেমে টেমে অস্থির, ঘাম টপ টপ করে পড়ছে মুখ দিয়ে। আমি কিছু না ভেবেই আমার ওড়না দিয়ে স্যারের মুখ মুছে দিচ্ছিলাম। স্যার তখন আমার দিকে তাকালো। আমি বেশ লজ্জা পেলাম। আমি স্যারকে একটি মাঠের মতো জায়গা দেখিয়ে বসতে বললাম। তারপর ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে তার সামনে দিলাম। স্যার চোখ দিয়ে ইশারা করলো, কি? আমি বললাম, নুডলস আমি বানিয়েছি আপনার জন্য। আমি শুধু নুডলস বানাতে পারি। স্যার খাওয়া শুরু করলো, আর আমি তাকিয়ে রইলাম। মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিতে লাগলো, আবার আমি তাকে। এভাবেই চলতে লাগলো। আই লাভ ইউ টু না বলেও আমাদের ভেতর প্রেম প্রেম ভাবটা জমে গেল। আমি প্রতিদিন স্যারের জন্য নুডলস বানিয়ে নিতে লাগলাম। সাথে অনেক অনেক কথাও চলতো। মাঝে মাঝে দুষ্টুমি করে মাঠে ভরে দৌড়াদৌড়িও করতাম। আর সাথে 5 মিনিটের ফোন কল তো আছেই। ইদানিং খুব বেশি খুশি থাকে, মন যেন কোনো অজানা সুখের শিহরণে ভেসে যাচ্ছে। দেখতে দেখতে বোর্ড পরীক্ষাটাও খুব কাছে এসে পড়লো। লাইব্রেরির একটা বই আমার কাছে ছিল, তাই সেটা জমা দেওয়ার জন্য কলেজে গেলাম। শুভ স্যারকে বলিনি, ভেবেছি হঠাৎ করে গিয়ে চমকে দেবো। বই জমা দিয়ে খুব এক্সাইটেড হয়ে কেবিনের দরজাটা একটু ফাঁক করতেই যা দেখলাম, চলবে। বই জমা দিয়ে খুব এক্সাইটেড হয়ে কেবিনের দরজাটা একটু ফাঁক করতেই যা দেখলাম, তাতে আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল, দম বন্ধ হয়ে আসলো। কারণ আমি দেখলাম একটা সুন্দরী মেয়ে স্যারের 2 হাত ধরে কিছু বলছে। তারপর স্যারও মেয়েটির হাতের উপর তার হাত রাখলো, আর সাথে সাথেই মেয়েটি স্যারকে জড়িয়ে ধরলো। এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে একবার জোরে শ্বাস নিলাম। তারপর ওখান থেকে খুবই দ্রুত হাঁটতে লাগলাম। পিয়নের সাথে ধাক্কা লেগে তার হাতের কাগজের স্তূপটা পড়ে চারদিকে ছড়িয়ে যেতে লাগলো। আমাকে হয়তো পিছন থেকে চেঁচিয়ে কিছু বলছে, কিন্তু আজ আমার কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পৃথিবী যেন থমকে গেছে, সব কিছু যেন শব্দহীন হয়ে গেছে। আর এই শব্দহীন পৃথিবীতে ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ কানে আসছে। কোনো দিকে কোথাও না থেমে বাসায় পৌঁছে সোজা শাওয়ারের নিচে দাঁড়ালাম। সবগুলো পানির লাইন একসাথে ছেড়ে দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে একটি জোরে চিৎকার দিলাম। চোখ দিয়ে অবিরাম অশ্রুর বন্যা বয়েই যাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে আমি স্যারকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, প্রচণ্ড ভালোবাসি। কেউ অদ্ভুত ভালোবাসার অনুভূতি অনুভব হলে তো তাও আবার মন ভেঙে। সেদিন মোবাইল থেকে সিমটা বের করে 2 টুকরো করে ফেললাম। যে প্রাইভেটটা পড়তাম সেটা বাদ দিয়ে দিলাম। তমার সাথেও কোনো যোগাযোগ রাখলাম না। সাথে শুভ্র স্যার তমার থেকেও কিছু না জানতে পেরে তমা আমার বাসাও চেনে না। আচ্ছা, শুভ্র স্যার আমার সাথে এমন কেন করলো? অবশ্য সে তো আমাকে কখনো বলেও নেই যে সে আমাকে ভালোবাসে। তাহলে আমাদের ভেতরে এতদিন যা হলো তা কী ছিল? আসলেই সব ছেলেরা একরকমই হয়? ভালোবাসায় এত কষ্ট কেন?
যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট পেতে হয় তাহলে কখনোই ভালোবাসতাম না। খুবই ভালো হতো যদি ভালোবাসায় আমাদের নিজেদের হাত থাকতো। আর আমি কলেজে যাইনি। পরীক্ষার আগে আগে বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করে আনিয়ে নিলাম। যে কলেজে আমাদের সিট পড়েছে সেটা অনেক বড়। আমার সিট পড়েছে দোতলায়। বোরকা পরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম। সবকিছু অনেক কড়া। স্টুডেন্টের কলেজের ডিউটিতে টিচার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ভাইয়া বাইকে করে দিয়ে যেত, আবার নিয়ে আসতো। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হতেই দোতলা থেকেই দেখলাম শুভ্র স্যার গেট দিয়ে জোরে করে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে কি যেন খুব তন্ন তন্ন করে খুঁজছে। আমি পিলারের আড়ালে গিয়ে স্যারকে দেখতে লাগলাম। চুলগুলো এলোমেলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, চেহারা শুকিয়ে মলিন হয়ে আছে। ইচ্ছে করছে ছুটে স্যারের সামনে যাই। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। যখন কেউ বুঝতে পারে যে সে কাউকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে এবং সেই অনুভূতিটা বোঝার পর প্রথম সেই মানুষটিকে যখন চোখের সামনে দেখতে পাই, তখন সেই অনুভবটা হয় তা ভাষায় প্রকাশের বাইরে। আমি ততক্ষণ পিলারের আড়ালে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত না গার্ডরা এসে স্যারকে জোর করে বাইরে নিয়ে গেল। স্যার বারবার গার্ডদের অনুরোধ করে যাচ্ছে, কিন্তু তারা মানছে না। সেদিন বাসায় এসে সেই যে কান্না শুরু হলো, আর থামার নাম নেই। সারা রাত নির্ঘুম কান্না করেছি। সেদিনই স্যারের সাথে আমার শেষ দেখা হয়েছিল। তারপর ধীরে ধীরে সময় বইতে লাগলো। সে বছরই বাবার বদলি হওয়াতে আমরা ফরিদপুর থেকে আমাদের হোম টাউন ঢাকায় এসে পড়লাম। আমি এখন ঢাকার একটি ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। এই ২.৫ বছরে অনেক কিছু হয়ে গেছে। বড় আপুর বিয়ের পর এই প্রথম আমার একটি মেয়ে বাবু হয়েছে। বাবা রিটায়ার্ড করেছে। ভাইয়াও একটি চাকরি পেয়ে বিয়ে করে। আমার একটি দুষ্টু মিষ্টি ভাবি এনেছে। আর আমি এখন একটি বিশাল রুমের মাঝখানে ফুলে ফুলে সজ্জিত একটি বেডে বসে আছি বধূ বেশে। অনার্স দ্বিতীয় বর্ষে উঠতে না উঠতেই মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল। এখন বিয়ে না দিলে নাকি আর ভালো ছেলে পাওয়া যাবে না। আর তখনই এই সম্বন্ধটা আসলো, আর বাসার সবাই পাগল হয়ে গেল। শহরের বড় নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে। বাবার সাথে সেও এখন বিজনেসে যোগ দিয়েছে। তারপর আর কি, যত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল আছে সব করে আমাকে বিয়েতে রাজি করালো। আমি না করতে পারলাম না, কারণ বাবার শরীর তখন খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনে কোনো কিছুই তার মন মতো হলো না। তাই সেই লিস্টে না হয় আরেকটির নাম উঠল। আমি ছেলেকে এখনো দেখিনি, দেখার ইচ্ছেও ছিল না। বিয়ের ২ দিন আগে ভাবি আমায় এসে বলল, সত্যি তোর বর তো দেখতে হেব্বি হ্যান্ডসাম। আমরা তোর বিয়ের শপিং করতে গিয়েছিলাম, সেখানে এসেছিল। এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি। আমার যদি এখন তোর ভাইয়ের সাথে বিয়ে না হতো, আমি তোর বরের উপর ক্রাশ খেতাম। ভাবি সবসময় এমন মজা করে, কিন্তু ভাবির এই কথা শুনে আমার কথা মনে পড়ে গিয়েছিল। আর স্যার সাথে শুভ্র স্যারের কথাও। সেদিন স্যার প্রথম আমাদের ক্লাসে আসলো। অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু আমার মনে কোনো অপেক্ষা নেই তার আসার। তার নামটাও এখনো জানি না। হঠাৎ রুমে কারো প্রবেশ করার অনুভূতি হলো। খটখট শব্দে বুঝতে পারলাম সে দরজার ছিটকানি লাগাচ্ছে। আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই আমার মাথা ঘুরিয়ে উঠল। সে ছুটে এসে আমার কপালে অনেক সময় নিয়ে একটা গভীর চুম্বন করলো। আমি কেঁপে উঠলাম তার ছোঁয়ায়। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব? আমি তো দেখছি যে আমার সামনে শুভ্র স্যার। স্যার তার ২ হাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তার চোখে চোখ রাখলাম। স্যারের চোখ যেন রক্তবর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। আমার মুখ দিয়ে অস্ফুট স্বর বেরোল, স্যার। তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাঁধে তার হাত ২ হাত শক্ত করে দিয়ে চেপে ধরে চেঁচিয়ে উঠল, কেন করছো আমার সাথে এমন? কেন? কথায় কথায় না খুঁজেছি আমি তোমায়, জানো? এই ২ বছর ৭ মাস ১৫ দিন ১৭ ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি? ধোঁকা দিয়েছো তুমি আমাকে। তার শেষের কথাটি শুনে আমার বেশ রাগ উঠে গেল। সেই দিনের সেই মেয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম, ধোঁকা আমি না, আপনি দিয়েছেন আমাকে। স্যার অবাক দৃষ্টি নিয়ে ভুরু কুঁচকে বলল, আমি দিয়েছি মানে? আমি তাচ্ছিল্যের সুরে বললাম, থাকার ন্যাকা শাস্তি হবে না। আমি আর আপনাকে এগুলো বলার কে? আর আপনি এখানে কেন এসেছেন? আজ আমার বাসরাত, আমার বর কোথায়? শুভ্র স্যার একটা বাঁকা হাসি দিয়ে আমার আরও কাছে এসে বলল, শেরওয়ানি পরে সামনে বসে আছে, তবু নিজের বরকে চিনতে পারছো না? এত সুন্দর মেহেদি লাগিয়েছো হাতে, একবার তাকিয়ে দেখো তো। সত্যি আমি আমার হাতের মেহেদি এখনো দেখিনি, তাই তার সাথে কথা মতো হাত মেলে দেখলাম। খুব সুন্দর ডিজাইনের, মাঝখানে গাঢ় লাল রঙে গোটা গোটা করে অক্ষরে লেখা শুভ্র। মানে কি? এটা কিভাবে সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের কলেজের গেস্ট টিচার, আর এখানে এত বড় লোক, বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনা বুঝতে পারলো।
তাই আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি এটাই ভাবছো তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে কি করে হলো? বড়লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর্যে বিগড়ে না যায়, তাই আমার বাবা আমাকে সাধারণ জীবনযাপন করাও শিখিয়েছে। সাথে আমার পরিবারের নিয়ম হলো প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপর এই বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছেন, আর আমিও তাই করেছিলাম। তার কথা শুনে আমি চরম পর্যায়ে অবাক হলাম। এত বড় লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবনযাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জন্যই সেই সাধারণ কলেজ টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না? তার কথা শুনে আমার মনে হলো আমার বুকে যেন কেউ তীর গেঁথে দিল, যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। সেই কথাটা সে আমাকে বলতে পারলো? আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে সে চোখ পড়তেই সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে লাগলো, এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। কি ভেবেছিলে আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলে গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে? সেই তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছো আমাকে। আর না, এবার তোমার পালা এই বিয়ে। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অশ্রু ঝরিয়ে ভাবতে লাগলাম, সে এসব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে করলো কেন? হয়তো ইগো। ইগো তো লেগেছে তার। এত বড় লোকের ছেলে আমার মতো একটা সাধারণ মেয়ের ইগনোর নিতে পারেনি, তাই এসব করলো। কিন্তু শুভ্র স্যার তো এমন না। কি জানি আমি বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম। যা বুঝেছিলাম তা তো ভুলই হয়েছিল। আর এই বা কোন শুভ্র ছাড়? আমি যেই শুভ্র ছাড়কে চিনতাম সে তো খুব শান্ত, ভদ্র, লাজুক ছিল, আর এ তো সম্পূর্ণ বিপরীত। এ তো রাগই সে। এ তো রাগ সেই শুভ্র ছাড়ের ভাবা যায়? অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার ৩ মিনিটের মাথায় স্যার আবার রুমে ফিরে আসলো, হাতে করে তার দেওয়া সেই মাছের অ্যাকোরিয়াম দুটো নিয়ে। মনে পড়লো আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকোরিয়াম দুটো আমার সাথে যেন এ বাড়িতে পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবি আমার ননদ মানে শুভ্র স্যারের ছোট বোনের হাতে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাজ ছাড়া করিনি এগুলো। স্যার আবার সোজাসুজি রাখা ছোট টি টেবিলটি অ্যাকোরিয়ামের দুটি রেখে এর একটি ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাচের অ্যাকোরিয়ামটি মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। মাছটি দাপাদাপি করছে। আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম। এ কী করলেন? স্যার মেঝে থেকে মাছটি ২ হাত দিয়ে তুলে অন্য অ্যাকোরিয়ামে রেখে গম্ভীর গলায় বলল, এখন থেকে এরা একসাথেই থাকবে। আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে পুরো চুপসে গেছে। সত্য হলেও স্যার তো একটা ভয় ভয় ফিলিং কাজ করে। আমি ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। আমি আমার গলা দিয়ে বের হয়ে গেল, কেন? সে ধীরে ধীরে আমার কাছে আসতে আসতে একটু বাঁকা হাসি দিয়ে বলল, কেন? তুমি তো তখন বললে আজ আমাদের বাসর রাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ঢোক গিলে তার থেকে সরে এসে একটি গোলাপি রঙের সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যারও চেঞ্জ করে নিয়েছেন। একটি হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক ব্লু কালারের কম্বিনেশনের ট্রাউজার পরে বেডে আধশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশ থেকে একটি বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে, কোথায় যাও? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাবো। সে জিজ্ঞাসা করলো, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। সে ভুরু কুঁচকে বলল, মানে? আমি হড়বড়িয়ে বললাম, মানে আবার কি? স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমায় গিলে খাবে। আমাকে জোরে একটি ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে, তাই না? বিয়ের পরও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে, একজন বেডে ঘুমাবে, আবার মাঝখানে কোল বালিশ দাও, যত সব। এক্ষুনি এখানে এসে ঘুমাবে, না হলে কিন্তু এখানে সত্যি সত্যি বাসর রাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। সে তারপর আমাকে বলল, আমার উপর হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা না কি? তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার ২ হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমি খুব লজ্জা লাগলো। তখন মনে পড়ে গেল সেই বিকেলের কথা, যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে। সাথে সাথে মনে হলো আমি যেন হাই ভোল্টেজ শক খেয়ে গেছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পিছনে ফিরে তাকলাম। সে সেখানেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে।
মুখে হালকা লাজুক হাসি। বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে, সাথে শখও। আর এখন কিভাবে জড়িয়ে ধরে রেখেছে, আর সে কিনা সেই লাজুক শুভ্র শাড়ি এমনভাবে জড়িয়ে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এত কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, মুখে প্রশান্তির ছাপ, তার হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই। সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই পর্ব ৬। আমি চোখ মেলে তাকাতেই সে বলল, সুপ্তি, তাড়াতাড়ি ওঠো, নামাজ পড়ো। আমি ঘুম ঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামাজ পড়বো কেন? সে বলল, এখন মাঝরাত, ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম, সকাল হয়ে গেছে। আমি ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম সত্যি আধার কেটে আলো ফোটা শুরু হয়েছে। তাই আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে উজু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগের থেকেই তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করলো। আমি নামাজ শেষে মনোযোগ দিয়ে স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যার এখনও নামাজ শেষ হয়নি। সে আরও 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছে। এই সময় হঠাৎ শুকরানা নামাজ পড়ছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় দিয়ে মনোযোগ করলো। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে দেখতে। স্যার মনে হয় আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মনোজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছো? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মনে হয় গোসল করছেন। আর আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড়, খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা খুব শুধু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম। একটু পরে স্যার বাথরুম থেকে একটি অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে নিয়ে এসেছেন কেন? সে আমাকে বলল, গোসল করতে। গোসলের প্রতি আমার সব সময়ই একটা আলসেমি কাজ করে। 11টা থেকে শুরু হয় মার চেঁচামেচি আমাকে গোসল করতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে দুপুর 1টা বাজলে তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন বাদও পড়ে যায়। আর সে এখন বলে কিনা এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এত তাড়াতাড়ি কে গোসল করবে? স্যার তার 2 হাত আমার দুপাশে দেয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে সকালেই গোসল করবে। আমি মুখ ফুলিয়ে বললাম, ইস, বললেই হলো, আমি করব না। সে এবার তার গলায় পেছনে টাওয়াল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে নাকি আমি করিয়ে দেব? তার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, ছি, আপনি তো ভালো বেশরম হয়ে গেছেন। আগে তো এমন ছিলেন না। সে একটি বাঁকা হাসি দিয়ে বলল, বেশরমের কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি? আমার বউকে বলছি, কারণ বউ তো বউই। বলেই একটা চোখ টিপ মারলো। তারপর আবার চোখে চোখ রেখে বলল, আর আমি যা হয়েছি, যেমন হয়েছি, সব তোমার জন্য। সে এখন ভুগতে থাকো। এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছুড়ে বিরক্তি প্রকাশ করলাম। গোসল শেষ করে বের হয়ে দেখলাম স্যার রুমে নেই। তাই তাড়াতাড়ি একটি শাড়ি পরতে লাগলাম। তখনই রুমে স্যারের ছোট বোন সামিয়া আসলো। মাত্র শাড়ি পরাটা শেষ হয়েছে, এখনো চুলটাও ঠিক করিনি। সামিয়া এসে আমার মুখ ধরে বলল, বাহ ভাবি, তোমাকে তো এই শাড়িটাই খুব সুন্দর লাগছে। তখনই শুভ্র স্যার রুমে আসলো ফোন টিপতে টিপতে। সামিয়ার কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবার ফোন টিপা শুরু করলো। আর ওর চোখে আমি দেখতে লাগলো। নিচ থেকে আমার শাশুড়ি মা সামিয়াকে ডেকে উঠলে সামিয়া যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো কিন্তু। সামিয়া চলে গেল। আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছনে ফিরতেই সে আবারও ফোনের দিকে নজর দিল। আবারও একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়ে রয়েছে, এবং আমি পিছনে ফিরতেই সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়লো সে একটু আগে বাথরুমে যে বলল আমার বউ, তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল ভেবে আমি একটু লজ্জা পেলাম। আমি রেডি হয়ে গেলাম, সবার সাথে বসে নাস্তা খেলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল, কোনো কিছুর প্রয়োজন হলে যেন আমি তাকে জানাই। আজ থেকে তার 1 মেয়ে না 2 মেয়ে। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। আমার শ্বশুর শাশুড়ি আর ননদ সবাই বেশ ভালো আর মিশুক। আমার ননদের সাথে আমার কিছুক্ষণের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে গেল। স্বামী আমার 1 ক্লাস নিচে পড়ে। ও আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো আর বলতে লাগলো, জানো ভাবি, ভাইয়াকে মা আরও 1.5 বছর আগে থেকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু ভাইয়া বিয়ের কথা শুনলেই ফায়ার। একটা মেয়েও দেখাতে নিয়ে যেতে পারেনি।
মা কতজনের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে যে ভাইয়াকে বোধহয় আর বিয়ে করাতে পারবে না, কিন্তু একদিন হঠাৎ ভাইয়া রাত 12টা বাজে এসে বাবা মাকে ডেকে তোমার কথা বলল, আর বলল কালকেই যেন তোমাকে দেখতে যাই, আর পাকা কথা বলে। বাবা মা তো হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছে, তাই তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরেই তোমাকে নিয়ে আসলো। আর কয়দিন সময় পেলেই তো আরো ধুমধাম করে তোমাদের বিয়ে আয়োজন করতে পারতো। এই ভাইয়াটাও না কারো কথা শোনে না, এত রাগী হয়ে গেছে। আগে একদমই এমন ছিল না। স্যামের কথা শুনে নিজেকে অপরাধী লাগছিল, কিন্তু আমি তো ছাড়কে ঠিক বুঝতেই পারছি না। আর সেদিনের ওই মেয়েটা, শুধু শুধু কিছু না থাকলে তো আর একটি মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরতে পারে না। কিছু বুঝতে পারছি না। পুরো বাড়ি মেহমানে ভর্তি। আমার শ্বশুর বাড়ির লোকজন 2 দিনেও কম আয়োজন করেনি। স্যারের খালা, মামি, ফুপুরা মিলে আমাকে আর স্যারকে দিয়ে 100টা নিয়ম পালন করালো। তারপর আমাকে কি সব কথা যে বলতে লাগলো, তারা 1 বছরের মধ্যেই নাতি নাতনির মুখ দেখতে চায়, পারলে মনে হয় কালকেই নিয়ে আসো। আর স্যারের খালাতো ভাবি যে মজার টিটকারি তো আছেই। বউভাতের অনুষ্ঠান শেষে আমাকে আর স্যারকে আমাদের বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়িতে সবাই স্যারকে নিয়েই ব্যস্ত, কি খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে। আমার কথা তো কারো মনেও নেই, আমিও তাই সেখান থেকে উঠে মনের মতো ঘুরতে লাগলাম। একটুবার ভাবি এসে আমার হাত টান দিয়ে বলল, এই গাধি জামাই তোর রুমে বসে আছে কখন থেকে, আর তুই এখানে কি করছিস? বিয়ে হয়ে গেছে এখনো, কি সব আমি শিখিয়ে দেব? বলে আমাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তারপর দাঁত কিলিয়ে হাসতে হাসতে বলল, সত্যি রান্নাঘরেই ছিল, তোমাকে কি খাওয়াতে হবে না হওয়াতে হবে আমাদের বলছিল। আমি তো হা করে তাকিয়ে রইলাম, কি মিথ্যা কথা। তারপর আবার বলতে লাগলো, তোমাদের বাচ্চা কাচ্চার কি প্ল্যানিং শুনি? আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছে। স্যারের সামনে কি সব বলছে ওই বাড়িতে, তবুও আমি একা শুনেছি, আর এখন তো দেখি সরাসরি সব বলে দিচ্ছে। আমি চোখ দিয়ে ইশারা করে ফিসে বললাম, ভাবি চুপ থাকো। ভাবি জোরেই বলে উঠলো, তুই চুপ থাক। তারপর আবার স্যারের উদ্দেশ্য বলতে থাকলো, সুপ্তির বাচ্চা স্বভাব এখনো যায়নি, বেশি তিরিং বিরিং করে। শুভ্র তুমি আমার মন খারাপ করো না, নিজের মতো বুঝিয়ে শুনে নিও। হাই আল্লাহ, এই ভাবিকে তো আর থামানো যাবে না। স্যার মানুষের সামনে কি আর এসব শোনা যায়? আমি তো কাচুমাচু করতে করতেই শেষ। আর স্যার চুপচাপ বসে রয়েছে। আমি ভাবিকে থামানোর জন্য বললাম, ভাবি পড়া পড়া গন্ধ আসছে, কি যেন পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ভাবি আমার কথা শুনেই ছুটে বের হয়ে গেল। আর আমি স্যারের দিকে একবার তাকিয়ে একটু জোরপূর্বক হাসি দিয়ে এক দৌড় দিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। রাতে খাবারের টেবিলে বসে দেখলাম আরও অনেক আইটেমের রান্না করা হয়েছে। খাবার মুখে দিয়েই দেখি ঝাল কম। আমি প্রচুর ঝাল খাই, ঝাল ছাড়া রান্না আমি মুখেও দিতে পারি না। এর জন্য আমার গ্যাস্ট্রিকের সমস্যাও আছে প্রচুর, কিন্তু ঝাল খাওয়া থেকে আমাকে আটকায় কে? মাকে আমি বললাম, মা রান্নায় ঝাল কম দিয়েছো কেন? বলে সালাদের বাটি থেকে 2টি কাঁচামরিচ উঠিয়ে নিলাম। আর আমার মা আবার সব সময়ের মতো শুরু করলো, এত ঝাল খেতে পারে মেয়েটা, এই কারণেই এত গ্যাস্ট্রিকের সমস্যা, তবুও যদি বাদ দেয় ঝাল খাওয়া। স্যার আমার সোজাসুজি সামনে বসেছে, মার কথা শুনে আমাকে ইশারায় বলল মরিচ রাখতে। আমি সবেমাত্র মরিচের কামড়টা দিতেই নিয়েছিলাম, তার কথা শুনে আমি ভুরু কুচকে কামড় দিয়েই দিলাম। কে শুনে কার কথা? খাওয়ার পর রুমে যেতেই স্যার আমি টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আর রাগী গলায় বলতে লাগলো, তখন মানা করেছিলাম না ঝাল খেতে? আমার কথা শুনলে না কেন বেয়াদব মেয়ে? স্যারের কথা শুনে না? স্যার তার মুখে বেয়াদব শুনে আমি মুখ ফুলিয়ে রইলাম। আর স্যার এবার একটু দূরে সরে বলতে লাগলো, কথা শোনোনি, এখন শাস্তি পাবে। কান ধরো, 15 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকবা। কানে ধরার কথা শুনে আমার চোখ যেন বাইরে বের হয়ে আসতে চাইছে। আমি এত বড় মেয়ে, এখন স্কুলের বাচ্চাদের মতো কান ধরে দাঁড়িয়ে থাকবো, তা আবার 15 মিনিট? আমি মুখ ফুলে জবাব দিলাম, আমি কানে ধরবো? স্যার তার 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মাথাটা হালকা কাত করে বলল, হ্যাঁ, ভুলে গেছো আমি তোমার স্যার? আজ থেকে তোমার বেশি ঝাল খাওয়া বন্ধ। তারপর একটা জোরে ধমক দিয়ে বলল, কান ধরো। তার ধমক শুনে আমিও আস্তে আস্তে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মুখে একটা কাদো কাদো ভাব এনে আমি আর স্যার খাটে আধশোয়া হয়ে পা দুলিয়ে দুলিয়ে বই পড়ছে। কত বছর পর আজ কান ধরলাম। 24 ঘন্টা স্যারদের সাথে থাকার এই একটা সমস্যা, আমাকে নাকি এখন থেকে ঝালও খেতে দেবে না। বুঝতে পারছি এই অ্যাংরি বার্ডটা আমাকে এভাবেই জ্বালিয়ে মারবে। 15 মিনিটের 1 সেকেন্ড আগেও স্যার আমার কান ছাড়তে দিল না। কাটায় কাটায় 15 মিনিট পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখলো। আমি রাগিয়ে দুঃখে সেখান থেকে বের হয়ে আসলাম। অনেক সময় কাটিয়ে তারপর রুমে ফিরলাম। এসে দেখি স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম, একটু দূরত্ব রেখেই। শোয়ার সাথে সাথে স্যার কাছে এসে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে স্যার জেগে আছে?
আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, "শক্তি, তোমার ভাবি যেন তখন কি বলছিল?" স্যারের কথা শুনে তো আমি শেষ। তার দিকে তাকিয়ে আমতা আমতা করে লাগলাম। আর তুতলিয়ে বললাম, মানে? স্যার আমার অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, "কিছু না, ঘুমাও।" সকালে খাওয়া দাওয়ার পর আমার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়াটা খুবই মজার। এত হাসির কথা বলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। হঠাৎ ভাইয়ার ফোনের কল আসায় ভাইয়া অন্যদিকে চলে গেল। আর আমি হাসতে হাসতে পিছন ফিরে তাকিয়ে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে রয়েছে। রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে। হঠাৎ আমার কাছে এসেই